কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ইতিহাস, আমাদের শিক্ষা, আমাদের চিন্তা, আমাদের স্কুলগুলিতে আমরা এই আলোচনার কোনো জায়গায় রাখি নাই। আমি আপনাকে একটা খুব আমার অভিজ্ঞতা থেকে কথা বলি। একটা স্কুলে আমরা বাচ্চাদেরকে কখনো 1 ঘন্টা সময় দেই না পুরো সপ্তাহে, যে আসো আমরা একটু ভাবি, আসো আমরা সবাই মিলে একটু চিন্তা করি। আমরা তাদেরকে হোমওয়ার্ক দিই, সবই হচ্ছে বই নির্ভর। আমরা তাদেরকে কোনো চিন্তা নির্ভর হোমওয়ার্ক দিই না। আমরা আমাদের বাচ্চাদেরকে ভাবতে শিখাই না, চিন্তা করতে শিখাই না। তো যে সমাজে আপনি কোনো ছেলেকে ছোটবেলা থেকে 1 ঘন্টা চিন্তা করার সময় দেন নাই, বলেন নাই যে তুমি চিন্তা করতে পারো, চিন্তাও একটা কাজ, সেই সমাজে কোনো দার্শনিক জন্মাবে? কোনো বাঙালি দার্শনিক নাই তো। দর্শন গ্রন্থ অনুবাদ করে বাংলাদেশে দার্শনিক হয়েছে। আমাদের দেশে যে বড় বড় দার্শনিকদের নাম শুনবেন, সব দর্শন শাস্ত্রের অনুবাদক, নাইলে দর্শন শাস্ত্রের শিক্ষক। এরা কেউ দার্শনিক না তো। দার্শনিক হচ্ছে একটা নতুন চিন্তার জন্ম দিবেন। হ্যাঁ, অমুক দার্শনিক আমরা শুনি, কিন্তু আমি নাম বলতে চাই না, বড় বড় দার্শনিকদের নাম বেশ লেখা হয়। এই দার্শনিকরা তো কেউ দার্শনিক না। এরা সবাই দর্শন শাস্ত্র পড়িয়েছেন। এই কান্ট, হেগেল, এই শোপেনহাওয়ার, তাই না, এই ডেকার্ত, এই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল পড়িয়ে তারা দার্শনিক। শিক্ষক কি দার্শনিক নাকি? দার্শনিক হচ্ছেন যিনি দর্শন চিন্তা করেন, যিনি নতুন চিন্তার সৃজন করেন, যিনি নতুন দর্শন ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করেন। তো সেই দার্শনিক আমাদের বাংলাদেশে কে? এই ভারতে কে? গোটা ভারতে কে আপনি বলেন? আপনি সমসাময়িক সময় আপনি খুঁজে পাবেন না, গত 100 বছরে খুঁজে পাবেন না। বাট এটা তো মানে আমরাই তো এগিয়েছিলাম, বাট হচ্ছে ওয়েস্টের বলতে পারেন আমাদের শিক্ষা ব্যবস্থা, ডমিনেন্সের কারণে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখন আমরা সম্পূর্ণভাবে পশ্চিমা ভাবধারাতে মেনে নিয়েছি, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো অস্তিত্ব নাই। আমরা যে শিক্ষা এখন শিক্ষিত হই, এটা হচ্ছে চাকর তৈরি শিক্ষা, যেখানে আমাকে তৈরি করা হয় যে তুমি কি কোথায় চাকরি করতে যাবে, মিডল ইস্টে নাকি আমেরিকায় নাকি ইংল্যান্ডে, তুমি কত ডলার ফেরত পাঠাবে রে বাবা। এইটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য। আজকে যে স্কিল ভিত্তিক শিক্ষার কথা আমরা শুনছি, সেই স্কিলে কোথাও কেউ আমাকে পাট শিল্প শিখতে বলে না, আমাকে শুধু কোডিং শিখতে বলে। আমি কিন্তু কোডিং এর বিপরীতে না, কিন্তু আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হয় যে শিক্ষা করলে আমি পশ্চিমের কোনো অফিসের চাকর বাকর হয়ে এখানে অনলাইনে আমি ফ্রিল্যান্সার হব। একটা বিরাট কৃতিত্বের ব্যাপার যে আপনি ফ্রিল্যান্সার হতে পেরেছেন। অবশ্যই কৃতিত্বের ব্যাপার, আপনি আয় করছেন, আপনি দেশের জন্য অনেক মঙ্গল করছেন, আপনি কিছু শিখেছেন, আমি তাতে কোনো বিরোধ নাই। কিন্তু এর পাশাপাশি আমার শিক্ষাটা কই? এমন কোন শিক্ষা আছে যে শিক্ষায় আমার শিক্ষা, যে শিক্ষাটা আমার সমাজ থেকে উদ্ভূত, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার রাজনীতি, আমার ইতিহাসের উপর আমার শিক্ষা, সেই শিক্ষাটা কোথায়? তাই না? সেই শিক্ষা কিন্তু আমার শিক্ষা তো অনুপস্থিত। এবং আমাদের স্কুলগুলিতে বই পড়তে উদ্বুদ্ধ করে না। আমাদের প্রত্যেকটা স্কুলে বলা হয় আউট বই পড়িস না। আউট বই কি আর ইন বই? আউট বই কি জিনিস? আউট বই মানে হচ্ছে টেক্সট বুক বোর্ডের বাইরে যে বইগুলো প্রকাশিত হয়, পৃথিবীর সমস্ত বই তার মানে আউট বই। টেক্সট বুক বোর্ডের এই 10-12টা বই ছাড়া আমাদের শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার হচ্ছে আউট। অথচ ওই বইগুলো ইন হওয়ার কথা। লেখাপড়া তো শেখায় আমাকে পড়তে, লিখতে, বুঝতে, ভাবতে শেখানোর জন্য, আমি যাতে এই বইয়ের অর্থ উদ্ধার করতে পারি, পাঠ উদ্ধার করতে পারি। কিন্তু আমাদের লেখাপড়া আমাদেরকে শেখানো হয় ডিগ্রি, নাম্বার, জিপিএ 5, একটা ভালো চাকরি, সেই চাকরিতে যদি ঘুষ পাওয়া যায় তাহলে সেটা আরেকটু ভালো চাকরি, এবং যে চাকরিতে ঘুষ বেশি আছে আমাদের সমাজ মনে করে যে সেই চাকরিটা হচ্ছে একটা ভালো চাকরি, কারণ এখানে পাওয়ারও আছে, টাকাও আছে। এই জন্য আপনি দেখবেন দেশের মেধাবী মেধাবী ছেলে মেয়েরা বিশেষ পরীক্ষায় যেগুলোতে প্রথম চয়েস দেয়, সেগুলোতে কেন প্রথম চয়েস দেয়? এই কারণ সবাই জানে কেন দেয়। হয় সেখানে ক্ষমতা আছে, নাহলে সেখানে টাকা আছে। আমি কথাগুলো সরাসরি বলতে পারি এই জন্য যে আমি মনে করি যে এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বয়সে এই কথাগুলো আমাদের বলা দরকার, না হলে এই সমাজ তো কখনো পরিবর্তিত হবে না। এখন আমাদের স্কুলগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভাবতে শিখাই না, আমরা বাইরের বই হাতে দিই না। আমরা আমাদের বাবা মায়েদের এত ছবি আপনি ফেসবুকে দেখবেন, কোনো ছেলে মেয়ে একটা ছবি দেয় না যে আমার বাবা আমাকে এই বইটা কিনে দিয়েছেন, আমার মা আমাকে এই বইটা কিনে দিয়েছেন, আমি আজকে এই বইটা কিনেছি। আপনি খাবারের ছবি দেখবেন, কাপড়ের ছবি দেখবেন, ফোনের ছবি দেখবেন, টাকার ছবি দেখবেন, বেড়াতে যাওয়ার ছবি দেখবেন, চিংড়ি মাছের ছবি দেখবেন, কিন্তু আপনি একটা বইয়ের ছবি দেখবেন না। এবং দুঃখের বিষয়, আজকাল একটা ব্যক্তিগত দুঃখ আপনার সাথে শেয়ার করি, আমি কিছু বইয়ের ছবি প্রায় দিই, আমি কিন্তু ইচ্ছা করে দিই যে দেখো আমি বই পড়ি, তুমি চাইলে বই পড়তে পারো। আমাকে একজন শিক্ষিত স্কুল টিচার, যিনি এক বড় লোকের স্ত্রী, উনি আমাকে লিখেছেন বইয়ের ছবি দেখানোর কি আছে, এরকম বই সবাই কিনে। কিন্তু সেই ভদ্রমহিলা প্রত্যেক দিন তার খাবার টেবিলের ছবি পোস্ট করেন, এবং সেই খাবার টেবিলে কত লাখ লাখ টাকার চিংড়ি মাছ ভাজা হচ্ছে আমি কিন্তু জানি।
কিন্তু আমি কিন্তু এটা জানি না যে ওনার বইয়ের শেলফে কি বই আছে। বইয়ের শেলফে কি বই আছে এটা দেখানো অপরাধ, আর চিংড়ি মাছের ছবি দেওয়া ঠিক আছে? তো যে সমাজ এই চিংড়ি মাছের ছবি, লবস্টার থার্মিডরের ছবিকে মনে করে এই ইয়স্টেন গার্ডেনের বইয়ের চাইতে বেশি দামি, সেই সমাজের কাছে আপনি কি আশা করতে পারেন? আপনি কিচ্ছু আশা করতে পারেন না। এবং আপনি আজকে যে কাজটা করছেন রকমের থেকে মানুষজনকে বই পড়ানোর চেষ্টা করছেন, এটা একটা আপহিল টাস্ক, এটা হচ্ছে একটা ক্লাইম্বিং টাস্ক। এটা অনেক নিচে থেকে শুরু করে আপনাকে ওই জায়গাতে যেতে হচ্ছে, আপনি বই বিক্রি করার জন্য হিমশিম খাইতে হয়। আজকে আপনি এইখানে বসে, আমি এখন বলতে পারি, আপনি এখানে বসে আপনি আইফোন বিক্রির চেষ্টা করেন, আপনি 1 লক্ষ আইফোন বিক্রি করে ফেলতে পারবেন এই মুহূর্তে, খালি 10,000 টাকা ডিসকাউন্ট দেন। কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়ে বই বেচতে পারেন না। কেন? কারণ যে ছেলেটা আমার এখানে লেখাপড়া শিখেছে সে বই কিনতে শিখে নাই, সে আইফোন কিনতে শিখেছে। আইফোন কিনে কোনো অন্যায় না, কিন্তু বাবারে 2টা বই কিনে তুই যে তোর বাড়িতে রেখেছিস এটা দেখানো কি খুব কঠিন? আজকাল মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে উল্টা করে ছবি তোলে, কারণ আইফোনের লেন্স কয়টা এটা দেখা গেলে বোঝা যায় যে আইফোন 12 না 13। তো এই কথাগুলি আমাদেরকে বলতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা বলবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুরো 1 ঘন্টার আলোচনা অর্থহীন। এটা হচ্ছে একটা মিনিংলেস জব। কেন? কারণ এইটার মিনিং বোঝার মতো মানুষ সমাজে কমে যাচ্ছে। তাই আজকে আমাদের লড়াই কিন্তু মানুষ তৈরি করা। টাকা থাকলে আইফোন সবাই কিনতে পারে, কিন্তু এই বইটা বুঝতে গেলে আপনাকে আরো অন্তত 10টা বই পড়া থাকতে হবে, অথবা এই সফির মতো 14 বছর বয়সের একটা মেয়ে হয়ে ওই মেয়েটার মন দিয়ে এই বইটা পড়তে হবে। এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে যে সমাজ এবং উন্নয়ন নিয়ে গর্ব করি না, এই সমাজ এবং উন্নয়ন নিয়ে গর্ব করার মতো কোনো কিছু নাই। কারণ এই যে বিরাট রেলগাড়ি, এই যে বিরাট সেতু, এই সবই অর্থহীন যখন আমি সেতুর উপর দাঁড়িয়ে আমি কি কুকর্ম করেছি সেটা পৃথিবী দেখেছে তো, তাই না? এটাকে আমরা ঢেকে রাখতে পেরেছি। তো আজকের সমাজের বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং মেধাভিত্তিক সমাজ তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, আইফোন কোনো কাজে লাগবে না। তো সোহাগ, আমি এই কথাটা আমি একদমই এটা বলেছি এই জন্য যে এই কথাগুলো বলা দরকার, এবং আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা যারা দেখে তারা যেহেতু এই মিনিংলেস কথাবার্তা দেখবে এতক্ষণ ধরে, আমার মনে হয় তারা এই কথাগুলোর অর্থ বুঝবে। না, এই জন্য আমি আর কোনো কনক্লুডিং কোয়েশ্চেন করলাম না, এই জন্য আমি খুব আনইন্টারাপ্টেড হয়েছে আপনার লাস্ট কথাগুলো শুনলাম, বিকজ আমি এটা বুঝতে পারতেছি ইউ আর স্পিকিং ফ্রম ইউর হার্ট। সো এই জন্য আমার আর কোনো সম্পূরক প্রশ্ন নাই, এখানেই আমরা শেষ করতে চাই। সো আমরা আমাদের এই বইয়ের প্রোগ্রামগুলো অনেক লম্বা করি, 1 ঘন্টা, মানে এটা তো মানুষের লেগ দেখলেই আমি জানি মেজরিটি মানুষ দেখবে না, তাহলে আমরা এত লম্বা কেন করি? ওয়ারাজ আমি যদি 3 মিনিটের টোটকা ভিডিও করতাম, ডেফিনেটলি দেয়ার শুড বি কুড বি মোর ভিউ। সো ঠিক আছে, 3 মিনিটের ভিডিও যারা করছে তারা খারাপ করছে না, দ্যাট ইজ ওকে। বাট আমাদের একটা গ্রুপ অফ পিপলকে অন্তত আমরা চাই ইনফ্লুয়েন্স করতে, যারা একটু চিন্তার গভীরে ঢুকবে। বিশেষ করে আজকের বইটা বিশেষ করে একটু ডিফিকাল্ট বই, একটু গভীরতায় যাওয়ার একটা অভ্যাস থাকার বিষয় এখানে আছে। সো এবং অন্য পর্বগুলোতেও আমি যতটুকু নোট না নিয়ে, আজকে কিন্তু আমি একটু সিরিয়াসলি নোট নিয়েছি কোয়েশ্চেন করার। আর আমি একদমই অপ্রস্তুত অবস্থায় এসেছি, কারণ আমি চেয়েছি যে আমি যতটুকু জানি বা যতটুকু স্মৃতি অতটুকু থেকে কথা। না 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 না, সেটা তো আমি একদমই, তবে বইটা আমার খুব প্রিয়। এই বইটা আমাকে গিফট করেছিলেন আমার চাচা, তারপর আমি বইটা হারিয়ে ফেলি, তারপর আমাকে বইটা কিনে দিয়েছিলেন আমার স্ত্রী, এবং সফির জগৎ নামে বইটার একটা অনুবাদ আছে, খুব সুন্দর, এবং অনুবাদটা খুব সুন্দর। যারা ইংরেজিটা বুঝবেন না তারা, আমার চাচার নাম খোকন, তো চাচা খুব ভালো বই পড়েন, ওনার অনেক বই উনি আমাকে দিয়েছেন উপহার হিসেবে। আমার কাছে মনে হয় যে এই যে চাচা তার ভাইয়ের ছেলের হাতে একটা বই তুলে দেয়, বাবা তার মেয়ের হাতে একটা বই তুলে দেয়, বন্ধু তার বন্ধুকে একটা বই উপহার দেয়, এই সংস্কৃতিটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এবং আমরা উপহার হিসেবে বইকে আর খুব গুরুত্বপূর্ণ উপহার বলে মনে করি না। এইগুলিকে ফেরত আনতে হবে। উন্নত সমাজ মানে অর্থভিত্তিক সমাজ না, উন্নত সমাজ মানে একটা অর্থপূর্ণ সমাজ, একটা মিনিংফুল সোসাইটি। বই ছাড়া হতে পারে না সোহাগ। আমার খুব ভালো লেগেছে আজকে যে আপনার এখানে লাভ হয় না লস হয় আমি তো আর জানি না, কিন্তু আপনি বইয়ের সওদা করেন, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আপনি বই বিক্রি করেন এবং সব ধরনের বই বিক্রি করেন। ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই, কারণ বই যিনি লেখেন তিনি লেখেন, আমি তো শুধু বিক্রি করছি। বইয়ের প্রকাশকের সাথেও লেখকের ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা এমন একটা কুপমণ্ডক সমাজ তৈরি করেছি যেখানে লেখক আক্রান্ত হয়, প্রকাশক আক্রান্ত হয়, বিক্রেতা আক্রান্ত হয়। আমি ইন্টারনেটে আপনাকেও ট্রল হতে দেখেছি, নিয়মিত। এই যে নির্দয় সমাজ, এই সমাজ তৈরি হয়েছে কারণ আমাদের দেশের মানুষ বই পড়ে না।
আমাদের মানুষ বই ভালোবাসে না, আমাদের দেশে আপনি বই খুঁজে পাবেন না। আর আজকে যে পশ্চিমা সমাজ নিয়ে আমরা এত কথা বলেছি, এই সমাজের যে আজকে এই শ্রেষ্ঠত্বের জায়গায় কিংবা তারা যে শাসকের জায়গায় বসেছেন, এটার পেছনে কিন্তু বই, হ্যাঁ, বুদ্ধিভিত্তিক চর্চা। বুদ্ধিভিত্তিক চর্চা। এবং এই বই না শুধু, তাদের প্রত্যেকটা কমিউনিটিতে কিছু থাকুক আর না থাকুক লাইব্রেরি আছে, এবং মানুষকে তারা পড়তে শিখিয়েছে। True. এবং এই জন্য সব বিশ্ববিদ্যালয় তাদের কাছে, সব আবিষ্কার তাদের কাছে, সব পুরস্কার তাদের কাছে, বিজ্ঞানীরা তাদের কাছে। আমাদের এখানে যে ছেলে মেয়েটা ভালো পড়াশোনা শিখে তাদের কাছে চলে যায়। আমার কাছে মাঝে মাঝে আমি হতাশ হই, কিন্তু আবার এটাও ভাবি যে পরাজিত হতে আসলে মানুষ জন্মায়নি, মানুষ বিজয়ী হতেই জন্মেছে। ফলে আজকে যে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই অন্ধকার দূর হবে, কিন্তু কবে দূর হবে আমরা জানি না। কিন্তু প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত যে সে নিজে একটা মোমবাতি এবং সে আলো জ্বালাতেই জন্মেছে, সে অন্ধকারের জন্য জন্মায়নি। তো আমি খুবই ছোট মানুষ, কিন্তু আমি মনে করি যে আমি একটা ছোট্ট প্রদীপ, আপনি একটা ছোট্ট প্রদীপ, এবং আমরা আসলে যতটুকু জায়গায় থাকি অতটুকু জায়গায় আলো জ্বালানোটাই আমাদের কাজ।